তবে পরবর্তীতে যে ভয়ঙ্কর দুর্ঘটনা অপেক্ষা করে রয়েছে তার আন্দাজ বোধহয় কেউই করতে পারেনি। তবে এই কেসটা আমি নিলাম। এক প্রকার ব্যক্তিগত উৎসাহবশতই এই ঘটনার শেষ দেখতে চাই আমি। অনেক সময় অতি সাধারণ বিষয়ের মধ্যেও এমন ভয়ঙ্কর রহস্য লুকিয়ে থাকে যা কল্পনা করা ভারী কঠিন হয়ে দাঁড়ায়, বুঝলে? পুলকেশের কথা শেষ হতেই চা হাতে ঘরে প্রবেশ করলো বৌঠান। টেবিলের উপর দুখানা কাপ রাখতে রাখতে হঠাৎ আমার উদ্দেশ্যে একটা প্রশ্ন ছুড়ে দিল সে। পুলকেশ দা, পুলিশের তরফ থেকে সব কাজ ঠিকঠাক মতোই করা হয়েছে, এখন শুধুমাত্র মুখোশ খোলার অপেক্ষা। আকাশের মুখটা আজ বেজায় ভার। মে মাসের মাঝামাঝি সময়ে যা গরম পড়েছে, তাতে যদি ঝেড়ে 2 থেকে 3 ঘন্টা বৃষ্টি না হয় তাহলে সেটাই বরং আশ্চর্যের ব্যাপার হবে। বাইরের আবহাওয়াটা মনোরম দেখে পুলকেশকে বললাম, এই পুলকেশ, চলো না সামনে থেকে একটুখানি ঘুরে আসি। সরকার পক্ষের একটি মামলার চাপে বহুদিন ধরেই ব্যস্ত রয়েছে আমার ডিটেকটিভ বন্ধুটি। যদিও সেই মামলা বর্তমানে মিটে গিয়েছে, আর সেই জন্যই আরও ওকে জোর করলাম আর কি। আমার এই কথাখানা শোনা মাত্রই পুলকেশ বলল, খুব একটা মন্দ বলনি সত্যজিৎ, চলো সামনের মোড় থেকে একটু ঘুরেই আসি। পুলকেশের এই কথা শুনে ভারী স্বস্তি পেলাম। আজ প্রায় বহুদিন পর আবার 2 বন্ধু মিলে একসাথে বেড়াতে চলেছি। যেমন কথা তেমনই কাজ। শুধু যাওয়ার সময় বৌঠানকে একটা হাঁক দিয়ে গেল পুলকেশ। পারো, এই পারো, আমরা একটু বেরোলাম কেমন? আর হ্যাঁ, একটু পকোড়া ভেজে রেখো। বৃষ্টি পড়লে চা পকোড়া, আহা, সন্ধেটা জমে যাবে। তবে আমাদের আধ ঘন্টার ভ্রমণের মাঝে যে নতুন একটা কেস দরজা এসে কড়া নাড়বে, কে আর জানতো বলুন? মেঘের গর্জনের মাঝেই বৃষ্টিটা বেশ জোরে নেমেছিল। খানিকক্ষণ বাদেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিই আমরা। ঠিক ফিরে এসে জামা কাপড় খুলে বসতে যখন যাচ্ছি, এমন সময় বৌঠান এসে বলল, এই শোনো, তোমরা যখন বেরিয়েছিলে ঠিক সেই সময় একটি অপরিচিত ব্যক্তি এসে একখান চিঠি দিয়ে গেলেন। তাকে বারবার নাম জিজ্ঞাসা করতেও কিচ্ছুটি বললেন না, শুধু এইটুকুনি বললেন যে পুলকেশবাবু আসলে ওনাকে চিঠিটা দেবেন, খুব দরকার। চিঠির বিষয়টা শুনতেই পুলকেশের দিকে তাকিয়ে দেখলাম এক মুহূর্তের মধ্যে চোখের তেজ যেন দ্বিগুণ হয়ে গিয়েছে তার। খানিকক্ষণ সব চুপ। 4 দেয়ালের মাঝে নিস্তব্ধতার প্রাচীর ভেঙে বর্তমানে 4 গরম গরম পাকোড়া নিয়ে প্রবেশ করলো আমাদের বৌঠান। অপরদিকে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টির পরিমাণ যেন ক্রমশ বেড়েই চলেছে। যদিও সেদিকে যেন নজরে নেই পুলকেশের। বর্তমানে কেমন যেন আনমনা লাগছে ওকে। একটানে খাম থেকে চিঠিটা বের করে পড়তে লাগলো সে। এক্ষেত্রে চিঠির বিষয়টা অনেকটা এইরকম। নমস্কার, আমার নাম ভবেশ চৌধুরী। জীবনের 30টি বছর সেনাবাহিনীতে কর্মরত ছিলাম। সদ্য অবসর নিয়েছি। আশা করি গোলকন্ডার নাম নিশ্চয়ই শুনেছেন। কয়েকদিন পূর্বেই আমার মেয়ে আর আমার জামাই মিলে হায়দ্রাবাদ শহরে বেড়াতে যায়। তাদের সঙ্গে আরও একটা পরিবারও ছিল। তবে পরবর্তীতে যে ভয়ঙ্কর দুর্ঘটনা অপেক্ষা করে রয়েছে তার আন্দাজ বোধহয় কেউই করতে পারেনি। ভ্রমণ মাঝি একদিন সকালে উঠে গোলকোন্ডা দুর্গ সহ আরও বেশ কিছু স্থানে বেড়াতে যায় তারা। তবে এরপর সেখানে এমন কিছু ঘটনা ঘটে যার ফলে এক প্রকার বিধ্বস্ত হয়ে পড়ে আমার জামাই। সেই দিনের ওই ঘটনার পর থেকে প্রায় 10 দিন কেটে গেলেও এখনো পর্যন্ত
স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেনি সে। যদিও এখানে কোনো রকম খুন কিংবা চুরির ঘটনা নেই, তা সত্ত্বেও আমি ব্যক্তিগতভাবে চাই যে আপনি আমাদের বাড়িতে এসে বিষয়টা একটু পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করুন। আপনার আগমন ঘটলে খুবই ভালো হয় আর কি। সত্যি বলতে ওর সঙ্গে কি এমন হলো, ঠিক কী কারণে ওর এই পরিস্থিতি, সেটা নিয়ে ভারী চিন্তিত হয়ে পড়েছি আমি। ফলে দ্রুত আসলে সুবিধে হয়। ধন্যবাদ। যদিও আমার কথা শুনতে এবার এক প্রকার ঝাঁঝিয়ে উঠল পুলকেশ। দেখো, এসব ভূত কিংবা ভৌতিক বিষয়ে বিশ্বাস আমার কোনো কালেই ছিল না, আর এখনো নেই। তবে এই কেসটা আমি নিলাম এক প্রকার ব্যক্তিগত উৎসাহবশতই। এই ঘটনার শেষ দেখতে চাই আমি। অনেক সময় অতি সাধারণ বিষয়ের মধ্যেও এমন ভয়ঙ্কর রহস্য লুকিয়ে থাকে যা কল্পনা করা ভারী কঠিন হয়ে দাঁড়ায়, বুঝলে? ওর পরিষ্কার দাবি। এখানেই বলে রাখা ভালো, চিঠির উপরেই বাড়ির ঠিকানা উল্লেখ করে দেন ভবেশবাবু। 11/4 শেক্সপিয়ার সরণি, কলকাতা। অর্থাৎ খুব যে একটা দূরে তা নয়। একই সঙ্গে ভদ্রলোক নিজের ফোন নম্বরটিও দিয়ে রেখেছেন। কথা শেষ হতেই এবার এক মুহূর্তও নষ্ট না করে চিঠিতে উল্লেখিত নম্বরটিতে ফোন করে বসল পুলকেশ। হ্যালো, নমস্কার। অধমের নাম পুলকেশ বক্সী। হ্যাঁ, কাল সকালে। আচ্ছা, কোনো অসুবিধা হবে না। একটা না একটা পথ নিশ্চয়ই বের হবে। রাখলাম। টুকরো টুকরো কতগুলো কথা বলে ফোনখানে রেখে দেয় সে। অর্থাৎ আগামীকাল আমরা ভবেশ চৌধুরীর বাড়িতে পৌঁছে যাব, সে বিষয়ে কোনো সন্দেহ রইল না। পরের দিন সকাল। ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় পুলকেশের বকুনি জুটল ভাগ্যে। যদিও এই বিষয়টি এক প্রকার গা সওয়া হয়ে গেছে আমার। রাতে দেরি করে ঘুম আর সকালে ঘুম থেকে উঠতে দেরি, এই হয়েছে আমার বদ অভ্যাস। সত্যজিৎ, আরে এই সত্যজিৎ, এই তাড়াতাড়ি ওঠো, বেরোতে হবে তো। এই তোমাকে নিয়ে না আর পারা যায় না যেন। বিগত বেশ কিছুদিন ধরেই দেখছি রাতে দেরি করে ঘুমাও আর বেলা 9টা না বাজলে যেন নিদ্রা ভাঙতেই চায় না তোমার। ব্যাস, অগত্যা বিছানা ছেড়ে উঠে সকল প্রস্তুতি সেরে নিলাম আমি। জলখাবার শেষে ইতিমধ্যেই ভবেশবাবুর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আমরা। আমাদের বাড়ি হতে শেক্সপিয়ার সরণির দূরত্ব অতিক্রম করতে মোটের ওপর আধ ঘন্টার উপর সময় লেগে যায়। তার উপরে আবার বড় রাস্তা হতে বেশ খানিকটা ভিতরে সেই স্থান। চিঠিতে উল্লেখিত ঠিকানায় পৌঁছতেই চোখের সামনে ভেসে উঠল বিশাল এক বাড়ি, নিপুণ কারিগরি দক্ষতায় নির্মিত স্থান। বাড়ির একদম ওপরের প্রান্তে বড় বড় দুটি হাতির মূর্তি, আর ঠিক তার নিচে বড় বড় করে লেখা দুর্গা নিবাস। জনবহুল পথ হতে বেশ দূরে শান্তশিষ্ট এলাকাই বলা চলে এটিকে। শহরের কোলাহলের পরিবর্তে জায়গাটি বেশ নিরিবিলি। মেঘার রোদের খুনসুটি, মাঝে পাখিদের কিচিরমিচির এবং সুমধুর বাতাসের মাঝেই পুলকেশের দিকে চেয়ে দেখলাম। কি যেন একটা চিন্তা করে চলেছে সে। অপরদিকে বয়স্ক ভদ্রলোকের পসার যে বেশ মন্দ নয়, তা সেই বাড়িটি দেখলে স্পষ্ট বোঝা যায়। গেটের বাইরে উপস্থিত বৃদ্ধ দারোয়ান, ওনাকে পরিচয় দেওয়ার পর অবশেষে বাড়ির ভিতরে আমরা প্রবেশ করলাম। এক্ষেত্রে সেখানে প্রবেশ করার পর ভেতরের বিচিত্র সাজসজ্জার দিকেই প্রথম নজর যায় আমার। বাড়ির মালিক একাধারে বেশ শৌখিন মানুষ, আবার অপরদিকে সাহিত্য চর্চার প্রতিও তার যে বিশেষ আগ্রহ আছে সেটা কিন্তু মনে হলো। সেটি আন্দাজ করতে আমার খুব একটা বেগ পেতে হলো না। ভবেশবাবু ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন তাঁর মেয়ে স্বস্তিকা মজুমদার
এবং জামাই অশোক মজুমদার। চিঠিতে দেওয়ার বিবরণ যে কোনো অংশেই ভুল নয় তার প্রমাণ পেলাম অশোকবাবুকে দেখেই। ঘটনার এতদিন পরেও এতটাই ভয় পেয়ে রয়েছেন যে কোনো কিছু বলার পরিস্থিতিতেই নেই, যেন খালি নিজের মনেই বিড়বিড় করে চলেছেন তিনি। ঘরের চারধারে নজর রেখে চলছিলাম। এমন সময় এক মহিলা কণ্ঠে সম্বিত ফিরল আমার। নমস্কার পুলকেশবাবু, আপনি আসায় ভারী স্বস্তি পেলাম। বর্তমানে একের পর এক সমস্যার সম্মুখীন হয়ে চলেছি, তবে এবার আপনার হাত ধরে তার প্রতিকার হবে বলেই আমার বিশ্বাস। আসুন, আপনি ভেতরে আসুন। ইনি বোধ করে স্বস্তিকা দেবী হবেন। বয়স বড়জোর 25। চোখ দুটোয় নিদারুণ এক মায়া বর্তমান তার। রূপে কোনো খামতি নেই, তবে বর্তমান পরিস্থিতির জন্য বেশ খানিকটা বিধ্বস্ত হয়ে পড়েছেন তিনি। অপর প্রান্তে বড় হলঘরটির চারপাশে নজর ঘুরিয়ে এবার পুলকেশ বলে চলল, দেখুন, এক্ষেত্রে কোনো খুন কিংবা চুরির ঘটনা ঘটেনি, তা সত্য। তবে এক প্রকার ব্যক্তিগত উৎসাহ থেকেই এখানে আসা। আচ্ছা স্বস্তিকা দেবী, আপনার বাবার কথা অনুযায়ী গোলকোন্ডা নামক স্থানেই নাকি এ রহস্যের উৎপত্তি। তাই আপনার কাছে আমার আবেদন, যা যা ঘটেছে পুরোটা খুলে বলুন। পুরোটা বলতে প্রথম হতে শুরু করে শেষ পর্যন্ত সবটাই বলুন, কোনো কিছুই লুকোবেন না যেন, কেমন? দেখুন পুলকেশবাবু, সত্যি বলতে বিগত বেশ কয়েকটা দিন ধরেই বাইরে হতে ঘুরে আসার পরিকল্পনা করছিলাম আমরা। পরবর্তী সময়ে আমার ছোটবেলার এক বন্ধু ও তার পরিবার মিলে হায়দ্রাবাদ ঘুরতে যাওয়ার কথা বললে আমরা সকলেই সহমত হই তাতে। প্রথম দুদিন ধরে বিখ্যাত কিছু নিদর্শন এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চল ঘুরে দেখা, আর শেষ দিনে গোলকোন্ডা ফোর্ট হয়ে অবশেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে ট্রেন ধরব, প্রাথমিকভাবে এই ছকটাই কষে নেওয়া ছিল। যেমন ভাবনা তেমনই কাজ। প্রথম দিকটায় বিশেষ কোনো সমস্যা দেখা দেয়নি, বরং বেশ খোশ মেজাজেই ছিল অশোক। তবে শেষ মুহূর্তে পৌঁছে ঘটল আসল বিপত্তি। আজকের দিনে দাঁড়িয়েও স্পষ্ট মনে আছে আমার। বেশ ভোর তখন হোটেল হতে বেরিয়ে গোলকুন্ডা দুর্গের উদ্দেশ্যে রওনা দিই আমরা। গাড়িতে যাত্রার সূচনা থেকে দুর্গের বাহির পর্যন্ত সব ঠিকঠাকই ছিল, কিন্তু তারপর এতখানি বলে একবার থামলেন মহিলা। নিকটবর্তী টেবিলে রাখা পাত্র হতে ঢক ঢক করে জল পান করে ফের একবার বলে চললেন তিনি। তা সেই দুর্গটির ভিতরে প্রবেশ করবার কিছু মুহূর্ত পর কয়েক মিনিটের জন্য এক প্রকার অদৃশ্য হয়ে যায় অশোক। কিছু সময়ের পর ভাঙাচোরা একটা নির্মাণের পাশ থেকে যখন ফিরে আসে, তখন তার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট লক্ষ্য করি। যেন এমন কিছু দেখে ফেলেছে যা অত্যন্ত ভয়ঙ্কর বললেও কম বলা হয়। এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক বলে বোঝানো যাবে না, কিন্তু অশোককে ওই রকম অবস্থায় দেখে অত্যন্ত ভয় পেয়ে যাই আমি। তারপর কোনো মতে বাড়ি ফিরে আসি আমরা। প্রথম ভেবেছিলাম যে কয়েকদিনের মধ্যে হয়তো সবটাই ঠিক হয়ে যাবে, কিন্তু না, আমি ভুল ছিলাম পুলকেশবাবু। আজ এতদিন পরেও কিছু বলার মতো পরিস্থিতিতে নেই সে। মাঝের সময়ে ঘরোয়া চিকিৎসক থেকে শুরু করে আরও দু একজনকে দেখিয়েছি, কিন্তু সবার একটাই দাবি, অস্বাভাবিক কোনো ঘটনার দরুন তার এই পরিস্থিতি। এক্ষেত্রে কিছুদিনের মধ্যেই সব স্বাভাবিক হয়ে যাবে, তবে সেই দিনটা যে কবে আসবে, বর্তমানে সেটাই হয়ে দাঁড়িয়েছে সবচাইতে বড় প্রশ্ন। অপরদিকে ভদ্রমহিলার কথা শেষ হতেই পুলকেশের দিকে চেয়ে দেখি ইতিমধ্যেই ওর মুখটা বেশ গম্ভীর হয়ে গিয়েছে। এক্ষেত্রে অশোক মজুমদারের থেকে অবশ্য কোনো রকম সাহায্যই মিলল না। অর্থাৎ আপনার বক্তব্য অনুযায়ী গোলকোন্ডা নামক ওই দুর্গটির ভিতরে হওয়া অস্বাভাবিক ঘটনার কারণেই অশোকবাবুর আজ এই হাল, কি তাই তো? আচ্ছা, চিন্তা করবেন না, কোনো না কোনো রাস্তা নিশ্চয়ই বের হবে। আচ্ছা বলছি যে এই ভিন রাজ্যে ঘুরতে যাওয়ার পূর্বে
আপনার স্বামীর মধ্যে কি বিশেষ কোনো পরিবর্তন লক্ষ্য করেছিলেন, কিংবা কিংবা এমন কিছু বিষয় যা আপনাকে ভাবিয়ে তোলে? সত্যি বলতে আগামী মাসে আমাদের বিবাহের 1 বছর পূর্ণ হতে চলেছে। শুরু হতে যথেষ্ট পরিপাটি এবং অত্যন্ত যত্নশীল মানুষ হিসেবেই চিনতাম অশোককে। এক কথায় বললে ওর মতো এত ভালো একটা মানুষ খুঁজে পাওয়া বেজায় মুশকিল মশাই। কিন্তু আনুমানিক ওই 3 মাস পূর্বের কথা পুলকেশবাবু। ওর আচরণে অদ্ভুত কিছু বিষয় লক্ষ্য করি আমি। এই ধরুন, কথায় কথায় রেগে যাওয়া, কখনো অন্যমনস্কতা ভাব। আর হ্যাঁ, আরেকটি বিষয়, বিয়ের অনেক আগে থেকেই বেসরকারি একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিল ও। সেই সময় প্রথম প্রথম রাত 8টা বাজলেই বাড়ি ফিরে আসতো, কিন্তু এই কয়েক মাস ধরে অনেক দেরি করে বাড়ি ঢোকে। কোনো কোনো দিন গভীর রাত পর্যন্ত হয়ে যায়। আসলে এর আগে এই বিষয়গুলোকে বিশেষ পাত্তা দিইনি, কিন্তু আজ আপনার কথা শুনে হঠাৎ মনে পড়ে গেল আর কি। এইভাবে আরো 2-1টা প্রশ্নোত্তর পর্বের শেষে উঠে পড়লাম আমরা। তবে বিদায় জানানোর পূর্বে স্বস্তিকা দেবীর থেকে স্বামীর জন্মের প্রমাণপত্র সহ সমস্ত নথিপত্র চেয়ে বসল পুলকেশ। তবে কি কিছু সন্দেহ করছে সে? কিন্তু না, ফেরার পথে এ বিষয়ে জিজ্ঞাসা করলেও কোনো সদুত্তর পেলাম না আমি। সন্ধ্যের সময় ঘড়ির কাঁটা ইতিমধ্যে 7টার ঘর ছুঁয়েছে। গল্পের একখানা বই খুলে রইলাম, তবে কিছুতেই মনটা যেন সেখানে বসছে না। গতকাল হতে আজ পর্যন্ত যেভাবে একের পর এক ঘটনা ঘটে চলেছে, তাতে বইয়ের মধ্যে মনোনিবেশ করাটা বেশ চাপের বিষয়, সেটা বুঝতে পারছিলাম। এই সকল জিনিস নিয়ে ভেবে চলেছি। এমন সময় ঘরে প্রবেশ করল পুলকেশ, হাতে বেশ কয়েকটি কাগজ। টেবিলের উপরে সেগুলি রেখে বর্তমানে বৌঠানের উদ্দেশ্যে একবার ডাক দিল সে। এই পারো, বলছি 1 কাপ চা নিয়ে এসো তো, মাথাটা না বড্ড ধরে আছে, যদি খানিক স্বস্তি মেলে আর কি। আর হ্যাঁ, আসার সময় সত্যজিতের চাটা নিয়ে আসতেও ভুলো না যেন। পুলকেশের এই স্বভাবের সহিত বহুদিন থেকে আমি পরিচিত। কোনো একখানা কেস আসলেই হলো, ওর ঘন ঘন চা পানের অভ্যেসটা যেন মাথা চাড়া দিয়ে ওঠে। যদিও ঠিক কী কারণে জানি না, তবে আজ সকাল থেকেই বৌঠানের মেজাজটা কার্যত সপ্তমে চড়ে রয়েছে। এই পুলকেশ, বলছি বৌঠানের কি হলো বলো দেখি? সকাল হতে এমন রেগে রয়েছে কেন গো? আর বলো কেন, গতকাল রাত থেকেই মুখটা বাংলার 5-এর মতো করে রেখেছে সে। বিগত কয়েক মাস যাবৎ একের পর এক তদন্তের দরুন ব্যস্ততা যেন ক্রমশ বেড়েই চলেছে, ফলে ভ্রমণের সুযোগটুকু মেলেনি। আর ঠিক সেই কারণেই অভিমান হয়েছে তার। এক্ষেত্রে একাধিকবার বোঝালেও শেষ পর্যন্ত সব চেষ্টাই বৃথা হয় আমার। এতক্ষণে এবার সবটাই পরিষ্কার হলো আর কি। পুলকেশের কথা শেষ হতেই চা হাতে ঘরে প্রবেশ করলো বৌঠান। টেবিলের উপর 2খানা কাপ রাখতে রাখতে হঠাৎ আমার উদ্দেশ্যে একটা প্রশ্ন ছুড়ে দিল সে। আচ্ছা ঠাকুরপো, কতদিন ধরে কোথাও বেরোতে যাওয়া হয়নি। সংসারের কাজ সামলাতে গিয়ে নাজেহাল পরিস্থিতি হয়েছে। এখন যদি খানিক ঘুরতে যাওয়ার পরিকল্পনা করি, তাহলে সেটা কি আমার ভুল বলো তো? এহেন একটি প্রশ্ন যে আসতে পারে, কে কল্পনা করেছে বলুন তো? ফলে এক প্রকার আমতা আমতা করে জবাব দিলাম, একদমই না। তোমার কথা তো কোনো অংশেই ভুল নয়। এবারে তদন্তটা শেষ হতে দাও, তারপরে কোথায় যাওয়া যাবে, কেমন? আমার এই কথায় কতখানি চিড়ে ভিজলো জানি না, তবে অপর প্রান্তে বৌঠানের বিদায় নেওয়ার পর সামনের দিকে চোখ যেতেই দেখি বর্তমানে আমার দিকে কটমট করে তাকিয়ে আছেন পুলকেশ। পক্ষ পরিবর্তন করতে ভালোই পারো বন্ধু। কোনোদিন না আমাকেই ফাঁসিয়ে দাও আবার। তোমার কাণ্ড কারখানা দেখে এখন রীতিমতো ভয় লাগছে আমার। আসলে তোমাদের মধ্যে একটু মান অভিমান পর্ব চলছিল তো, সেটা একটু মেটানোর চেষ্টা করছিলাম আর কি। কোথায় আমার প্রশংসা করবে তা নয়,
আচ্ছা পুলকেশ, তুমি বলো তো, তুমি কি বুঝছো বলো তো? সকালে বাড়ি ফেরার পর আমাকে তো কিছুই জানালে না। ভবেশবাবুর বাড়ি থেকে ফিরে আসার পর কয়েক ঘন্টা কেটে গেলেও এক্ষেত্রে এক প্রকার চুপ হয়ে গেছো তুমি। আচ্ছা আচ্ছা, একটা কথা বলো দেখি, অশোকবাবুর নথিপত্রগুলো নিয়ে আসার নেপথ্যে কারণটা কি? কোনো বিষয়ে কি তুমি সন্দেহ করছো? আচ্ছা একটু পরিষ্কার করেই বলো না। আচ্ছা সত্যজিৎ, ভাবো একবার, তোমার কি মনে হয় অতীতে এমন কি হয় যার কারণে আজকের দিনে দাঁড়িয়েও এক প্রকার অস্বাভাবিক আচরণ করে চলেছেন অশোকবাবু? সেটা আমি কি করে জানবো বলো তো? যেখানে তুমি কিছু বুঝতে পারছো না সেখানে আমি তো নগণ্য না। আর এই সত্যজিৎ, আমি একবারও বললাম যে কিছু বুঝে উঠতে পারিনি? তবে হ্যাঁ, একটা কথা বলতে পারি, রহস্য কিন্তু অত্যন্ত গভীর। এই যেমন ধরো, মজুমদার বাড়িতে বেশ কয়েকটি চিত্র আমার চোখে পড়েছে যা বেশ সন্দেহের। তাছাড়া ভিন রাজ্যে বেড়াতে যাওয়ার মাঝেই অশোকবাবুর ভয়ের নেপথ্যে কারণটাই বা কি? গোলকোন্ডা দুর্গের রহস্যটা ঠিক কি? তবে কি ভবেশবাবু আমাদের থেকে কিছু লুকোচ্ছেন, নাকি এসবের মধ্যে রয়েছে কোনো চক্রান্ত? বর্তমানে এরকম বহু খটকা রয়েছে যা পরিষ্কার করাটা দরকার, বুঝলে? ফলে আগামী কয়েকটা দিন কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধু। আর কিছু একটা বলতে গিয়েও কথা শেষ করে না পুলকেশ, বরং পর মুহূর্তে বড় একখানা হাই তুলল সে। তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ো দেখি, যা হবে কাল দেখা যাবে। পরের 2 থেকে 3 দিন পুলকেশ কার্যত বাড়িই ছিল না বলা যায়। সকাল হলেই কাউকে কিছু না জানিয়ে বেরিয়ে পড়ে, আর ফেরে একদম গভীর রাতে। সারাটা দিন ধরে যে কি করে চলেছে কিছুই বলে না সে। আজ শনিবার, গতকাল রাত্রে ঘুমটা ঠিক হয়নি বললেই চলে। অপরদিকে খুব সকালেই চোখটা খুলে যায়। অগত্যা বিছানা ছেড়ে উঠে পাশের ঘরটিতে উপস্থিত হয়েই দেখি বেশ উৎকণ্ঠার সাথে পায়চারি করছে বৌঠান। মুখে চোখে একরাশ চিন্তা লেগে রয়েছে। সেদিকে লক্ষ্য করা মাত্রই প্রশ্ন করে বসলাম, কি বৌঠান, কিছু হয়েছে নাকি? না মানে সকাল সকাল এমন মুখ করে রয়েছ, দেখেই আমার মাথায় প্রশ্নটা আসলো আর কি। এক্ষেত্রে আমার কথা শুনেও যেন না শোনার ভান করলো সে। খানিকটা সময় চুপ করে থাকার পর সে আপন মনেই বলে চলল, তোমার বন্ধুকে নিয়ে আর পারি না যেন। গত কয়েকদিন ধরে কি যে করে চলেছে কিছুই বুঝে উঠতে পারছি না। কাল সারা রাত জেগে কাটানোর পর আজ ভোর হতেই আবার বেরিয়ে পড়েছে সে। এমন করলে চললে অসুস্থ হয়ে পড়বে তো বলো। আচ্ছা বলছি তো, তুমি কি কিছু জানো ঠাকুরপো? বর্তমানে একখানা কেসের পিছনে ক্রমাগত দৌড়ে চলেছে পুলকেশ। তবে এই কদিনের কার্যকলাপ প্রসঙ্গে ও আমাকে বিশেষ কিছু বলছে না। অতীতে এমনটা কখনোই করেনি। অথচ যাক, চিন্তা করো না, আমি বরং একবার জিজ্ঞাসা করে দেখব। আচ্ছা এখন 1 কাপ চা কি? এই দেখেছো তো, একদম ভুলে গিয়েছি গো। তুমি একটু বসো না হয়, কেমন? মিনিট খানেক অপেক্ষার শেষে বর্তমানে চা হাতে ঘরে প্রবেশ করলো বৌঠান। আচ্ছা ঠাকুরপো, তোমাদের বর্তমান কেসটা ঠিক কি নিয়ে বলো তো? যদি খানিক সহায়তা করতে পারি তবে মন্দ কি। প্রথমটায় বেশ কিছুটা অবাক হলেও পরবর্তীতে অবশ্য সবটাই খুলে বললাম তাকে। সব শুনে বর্তমানে বেশ খানিকটা বিচলিত হয়ে পড়ল সে। ভারী রহস্যের ব্যাপার। অশোকবাবুর অস্বাভাবিক আচরণটা কিন্তু বেশ ভাবনার বিষয়। ভদ্রলোক এমন কী দেখেছিলেন যার কারণে তার এরকম পরিস্থিতি হলো? শুধু তাই নয়, স্বস্তিকা দেবীর কথাটাও ভাবো একবার। স্বামীর এহেন পরিস্থিতিতে কেই বা শান্ত থাকতে পারে? সে তুমি মন্দ বলনি বৌঠান। তবে পুলকেশের অন্তর্ভুক্তির মাঝে সকল সত্য সামনে আসবে বলে আমার বিশ্বাস। একই সঙ্গে চাটা শেষ করে এবার উঠে পড়লাম আমি। এক্ষেত্রে
পুলকেশের খোঁজে বের হব স্থির করেছি। এমন সময় পিছন হতে পরিচিত একটি শব্দ কানে এলো। ওহে সত্যজিৎ, কোথাও বের হচ্ছ নাকি? তা বিশেষ কোনো কাজে নাকি হে? পুলকেশের গলা পেতেই পিছনের দিকে চেয়ে দেখি আমার ঠিক সামনেই দাঁড়িয়ে মুচকি হেসে চলেছে সে। এই হলো গিয়ে ওর স্বভাব। এদিকে চিন্তায় চিন্তায় ব্যতিব্যস্ত হওয়ার জোগাড়। অপর প্রান্তে পুলকেশকে দেখে সেটা বোঝার কোনো উপায় নেই। মনের ভিতরকার একরাশ প্রশ্ন মাঝে মাঝে কিছু বলতে যাব, ঠিক সেই মুহূর্তে বৌঠানের দিকে মুখ ফিরিয়ে সে বলে উঠল, বুঝলে পারো, কয়েকদিনের জন্য বাড়ি থেকে দূরে থাকতে হতে পারে। সম্ভবত আগামীকালই বের হব আমরা। পুলকেশের এহেন মন্তব্যের দরুন হতবাক হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না বললেই চলে। এ কি বলে চলেছে সে? কোথায় যাওয়া হবে? আর শেষে আমরা শব্দের প্রয়োগ, অর্থাৎ আমিও। তবে কি? কই যাবে? আগে হতে তো কিছুই বললে না, হঠাৎ কি এমন হলো? হায়দ্রাবাদ। হ্যাঁ, দক্ষিণ প্রান্তের ওই স্থানটিতে না পৌঁছলে রহস্যের সমাধান করা কার্যত অসম্ভব। সত্যি বলতে গত কয়েকদিনের তদন্ত মাঝে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে। তবে সত্য অন্বেষণের স্বার্থে এতটুকু প্রয়াস না করলেই নয়, কি না? আর হ্যাঁ সত্যজিৎ, তুমিও যাবে আমার সাথে, কেমন? বিশেষ তৎপরতায় টিকিট করে এনেছি। যা যা জিনিস দরকার সব গুছিয়ে নাও। সব কিছু ঠিকঠাক থাকলে আগামীকাল সকালেই রওনা দেব আমরা। পুলকেশের এ কথা শুনে আমি আর বৌঠানে একে অপরের দিকে হতবাক হয়ে তাকিয়ে রইলাম। মনের ভিতরে একের পর এক প্রশ্ন উকি মেরে চলল। তার উত্তর পাওয়া তো চারটিখানি কথা নয়। সেই কারণেই বর্তমানে ওকে আর বিশেষ ঘাটালাম না। একই সঙ্গে পুলকেশের নির্দেশ অমান্য করার সাহস বোধ হয় কারোরই নেই। ব্যাস, মুহূর্তের মধ্যে সেরে ফেললাম সকল প্রস্তুতি। রোববার সকাল। সপ্তাহের অন্যান্য দিনগুলির তুলনায় আজকের পরিবেশটা বেশ মনোরম বলা চলে। একই সঙ্গে ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। 9:20 ট্রেন। ব্যাগপত্র সহ যথাসময়ে স্টেশনে গিয়ে হাজির হলাম আমরা। এক্ষেত্রে ট্রেনের একটা ঘটনার কথা না বললেই নয়। ট্রেনের সফর যতক্ষণের হোক না কেন, পুলকেশের সঙ্গে থাকতে বেশ ভালোই লাগে। তদন্ত প্রসঙ্গে কথোপকথন কিংবা অন্যান্য বিষয়ে আলোচনা, একে অপরের সাথে বাক্যালাপের মাঝে সময় যে কখন কেটে যায় তা কার্যত বোঝাই যায় না। শহরের ব্যস্ততামুখর জীবন এবং কোলাহল হতে দূরে ভ্রমণ। অন্যান্য বারগুলোতে বৌঠান সঙ্গে থাকলেও বর্তমানে দুই বন্ধু মিলেই রওনা হয়েছে আমরা। পাশাপাশি বর্তমান কেসটির তদন্তের মাঝে পুলকেশকে যেন নতুন রূপে আবিষ্কার করতে চলেছি আমি। নিজের মনেই কেমন যেন একটা চিন্তা করে চলেছে আমার ডিটেকটিভ বন্ধুটি। এমনকি গত কয়েকদিনে তদন্ত কতদূর এগিয়েছে সে বিষয়েও বিশেষ কিছু খোলসা করেনি পুলকেশ। এবার আসা যাক ট্রেনের কথায়। যাত্রা শুরুর মিনিট খানেক পর ইতিমধ্যেই একখানা খবরের কাগজ খুলে মন দিয়ে সেটি পড়ে চলেছে পুলকেশ। অপরদিকে আমার মাথায় ঘুরে চলেছে অশোক মজুমদারের অস্বাভাবিক আচরণের বিষয়টি। সবচাইতে বড় কথা হলো গিয়ে গোলকোন্ডা পৌঁছে কি আদৌ কোনো লাভের লাভ হবে, নাকি শূন্য হাতে ফিরতে হবে আমাদের? এসব বিষয় নিয়ে যখন ভেবে চলেছি, ঠিক এমন সময় উল্টো দিকের আসন ছেড়ে এবার হাসি মুখে আমাদের দিকে এগিয়ে এলেন এক ভদ্রলোক। বলিষ্ঠ চেহারা, বয়স আনুমানিক 40 হবে, চোখে চশমা আর ঠোঁটের প্রান্তে ছোট্ট একখানি তিল বিদ্যমান। নমস্কার, আমি স্বপ্ননীল মজুমদার। আপনি বিখ্যাত ডিটেকটিভ পুলকেশ বক্সি, কি তাই তো? আসলে পারিবারিক কয়েকটি বিষয় নিয়ে ভারী সমস্যায় ফেসে রয়েছি। এতটাই চিন্তায় পড়ে গিয়েছি যে এদিকে খেয়াল পর্যন্ত করিনি। না হলে আপনাদের কেনা চেনে। তা বলছি, কোনো কেসের তদন্ত নাকি মশাই? ভদ্রলোকটির প্রশ্নের মাঝেই খবরের কাগজ হতে চোখ সরিয়ে এবার পুলকেশ বলে উঠল, না না, তদন্তের কোনো প্রশ্নই নেই। বরং এক নাগাড়ে চলতে থাকা পরিশ্রম এবং মানসিক চাপের সমাপ্তি ঘটিয়ে স্রেফ কয়েকটা দিন ভ্রমণ বলতে পারেন।
সারা বছর ধরে কাজ করে চলি, এবার নিজেকেও তো সময় দিতে হবে নাকি? আচ্ছা, এবার আপনার কথা বলুন তো দেখি। হ্যাঁ, অবশ্যই। উভয় প্রান্ত হতে পরিচয় হওয়াটাই বাঞ্ছনীয়। তা আমার পরিস্থিতিও অনেকটা আপনার মতোই। নিত্যদিনের কাজ কর্ম আর শহরের ব্যস্তময় জীবন হতে দূরে খানিকটা শান্তি খোঁজার উদ্দেশ্যেই রওনা দিয়েছি। প্রথমে কাচিগুদা দর্শন, আর তারপরে একে একে সকল স্থানে ভ্রমণ। হায়দ্রাবাদের বিরিয়ানিটাও কিন্তু মন্দ নয়। এদিক থেকে আমি বেজায় ভোজরসিক মানুষ মশাই। আর হ্যাঁ, গোলকোন্ডা ফোর্টে যাওয়ার একটা পরিকল্পনা রয়েছে। প্রায়ই সেখানে নাকি বেশ কিছুটা ভুতুরে কর্মকাণ্ড ঘটে বলে শুনেছি। সেই কারণেই। তবে এইসবের মাঝেও চিন্তাটা যেন কিছুতেই পিছু ছাড়ছে না। এক নাগাড়ি বলে চললেন তিনি। এক্ষেত্রে গোলকোন্ডা ফোর্টের প্রসঙ্গ উঠতেই খানিকটা বিচলিত হয়ে উঠল পুলকেশ। যদিও পর মুহূর্তেই নিজেকে সামলে এবার পাল্টা একটা প্রশ্ন করে বসল সে। শান্তির খোঁজে এসেও চিন্তা করে চলেছেন? এ তো ভারী অন্যায় মশাই। আচ্ছা, আপনার পরিবারের মধ্যে কে কে রয়েছেন? তবে বিয়েটা যে হয়নি তা আন্দাজ করাই যায়। শৈশবে মা মারা যান। পরিবারে রয়েছে বলতে আমি আর বাবা। একে কাজের চাপ আর তার উপর বার্ধক্যজনিত অসুস্থতার কারণে বাবাকে কোথাও দূরে নিয়ে যাওয়ার ঝুঁকি নিই না। ফলে সময় আর সুযোগ পেলেই একাই বেরিয়ে পড়ি আর কি। তবে যাই বলুন মশাই, মাঝে মধ্যে এই টুকটাক বেরিয়ে পড়ার ভেতর আলাদা একটা প্রশান্তি রয়েছে। এই তো গত বছরের কথা, বহু প্রচেষ্টার পর বেসরকারি একটি প্রতিষ্ঠানে কাজ পাই। বেতন যা দেয় তা কোনো অংশেই কম নয়, তবে চাপটা মারাত্মক। কিছু ভুল হলেই যেন হই হট্টগোল লেগে যাওয়ার জোগাড়। আচ্ছা, একটা কথা, এই যে আমি অবিবাহিত সেটা বুঝলেন কেমনে? না মানে আমি তো কিছু বলিনি, অথচ বর্তমানে ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল পুলকেশের। হে আর এমন কি, আসলে আপনার সাথে কথা বলার মাঝেই চোখের নিচে কালি আর আপনার ধুলো পড়া জুতোয় প্রথম নজর যায় আমার। পাশাপাশি পোশাকটাও কার্যত পরতে হয় বলেই পড়েছেন যেন। বাড়িতে বউ থাকলে এতটা অগোছালো ভাব নিশ্চয়ই থাকতো না কি? সত্যি পুলকেশের এই বিশেষ ক্ষমতার বিষয়ে যতই প্রশংসা করি ততই যেন কম হবে। যদিও এর মাঝেই বর্তমানে বেশ খানিকটা অন্যমনস্ক হয়ে পড়েছেন ওই ভদ্রলোক। আর সেই সুযোগেই পুলকেশের কানে কানে বলে উঠলাম, আচ্ছা পুলকেশ, তদন্তের ব্যাপারটা তুমি লুকিয়ে গেলে কেন? এনাকেও কি তুমি সন্দেহ করছো নাকি? স্বাভাবিকের মাঝে রহস্যের আনাগোনা তো আর নতুন কিছু নয় বন্ধু। তবে ব্যাস এইটুকু বলেই আচমকা থামল পুলকেশ। অপরদিকে এতক্ষণে অন্যমনস্ক ভাব কাটিয়ে উঠেছেন স্বপ্ননীল বাবু। প্রত্যুত্তরে এবার একখানি কাগজের ওপরে আমাদের টেলিফোন নম্বরটি লিখে সেটিকে ভদ্রলোকটির দিকে বাড়িয়ে দিল পুলকেশ। যে কোনো প্রয়োজনে খালি একবার যোগাযোগ করলেই হবে, বাকিটা না হয় আমি বুঝে নেব। আজ মঙ্গলবার। স্বপ্ননীল মজুমদারকে বিদায় জানিয়ে গতকাল বিকেলের দিক করেই নির্দিষ্ট গন্তব্যস্থলে এসে পৌঁছেছি আমরা। রাত্রিবেলাটা হোটেলে কাটিয়ে আজ গোলকোন্ডার উদ্দেশ্যে যাত্রা করব বলেই মনস্থির করেছি আমরা। ঘড়ির বড় কাঁটাটি ঢং ঢং করে 10টার ঘর ছুতেই বাইরের পথে অগ্রসর হলাম আমরা। 4 চাকার বাহনে চেপে 30 মিনিটের পথ। গাড়ির মধ্যে অবশ্য বিশেষ কিছু বলল না পুলকেশ। 10:35 ইতিমধ্যেই গোলকোন্ডা দুর্গের নিকট উপস্থিত হয়েছি আমরা। জায়গাটা বিশাল বড়, পাশাপাশি চোখের নিকট ভেসে উঠছে একের পর এক প্রাচীন নিদর্শন। যদিও এহেন প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে অজানা এক কৌতূহল চেপে ধরেছে গোটা শরীরটাকে। এমন এক কৌতূহল যা বলে বোঝানো যাবে না। বুকের ভিতরকার ঢিপঢিপানিটা
বেশ ক্রমশ বেড়েই চলেছে। বর্তমানে ভৌতিক প্রসঙ্গটা উল্লেখ করতে গিয়ে যেন থমকে গেলাম। ভাইয়া, তোমার কি মনে হয় এখানে কি বিশেষ কোনো সূত্র মেলার সুযোগ রয়েছে? আর যদি তা না হয় তখনই বা কি হবে? আহা সত্যজিৎ, এত চিন্তা কেন করো বলো দেখি। দেখো, কোনো না কোনো সূত্র নিশ্চয়ই মিলবে। তা লেখক মশাই, এখনকার ইতিহাস নিশ্চয়ই জানা আছে তোমার, কি? পুলকেশের এহেন প্রশ্নের উত্তর দিতে না পারায় যথেষ্ট উত্তেজিত হয়ে পড়লাম আমি। তোমার থেকে এটা কোনোভাবেই আশা করা যায় না বন্ধু। আচ্ছা শোনো তবে, প্রাচীনকালে কুতুবশাহী রাজাদের প্রধান রাজধানী ছিল এই গোলকোন্ডা। দুর্গটির আভ্যন্তরীণ ভাগে প্রাসাদের ধ্বংসাবশেষ এবং মসজিদ ছাড়াও পাহাড়ের শীর্ষ প্যাভিলিয়ন পর্যন্ত রয়েছে এখানে। গোলকোন্ডা দুর্গটি বর্তমানে হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে। শুধু তাই নয়, এর ভিতরে তারামতি, ইব্রাহিম এবং হীরাখানা নামে তিনটি মসজিদ পর্যন্ত রয়েছে। আর এসবের পরেও লোকমুখে খালি ভৌতিক কাহিনী ঘুরে বেড়ায়। সত্যি আমাদের ভিতর হতে এ সকল অন্ধবিশ্বাস যে কবে দূর হবে তা কেবল ঈশ্বরই জানেন। এইভাবে মিনিট খানেকের কথোপকথন শেষে দুর্গটির বিশাল প্রবেশপথের নিকট উপস্থিত হলাম আমরা। চারিপাশে নজর ঘোরাতেই ছিপছিপে চেহারার এক ব্যক্তির সঙ্গে দেখা হলো আমাদের। চলো বন্ধু, বয়স্ক ওই ভদ্রলোকের নিকট যদি কোনো খবর মেলে তবে ক্ষতি কি? এই বলে দ্রুত সামনের পথে পা বাড়ালো সে। বয়স আন্দাজ 70 ছুঁই ছুঁই। বেটে খাটো চেহারায় বয়সের ভারে কার্যত ঝুঁকে গিয়েছে সে। প্রথম সাক্ষাতে আচমকাই পুলকেশ প্রশ্ন করে বসল। নমস্কার, আমি পুলকেশ বক্সী, আর এ আমার বন্ধু তথা বিখ্যাত লেখক সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। একটি তদন্তের স্বার্থে এখানে আসা বলতে পারেন। আচ্ছা, খুব ভুল না হলে আপনি এখানকার গার্ড, কি তাই তো? দেখুন, বিপদে পড়ে আমাদের এখানে আসা, ফলে যা যা জিজ্ঞেস করব তার সঠিক উত্তর দেবেন বলেই আশা করি। এক্ষেত্রে কিছু লুকোবেন না, না হলে বিপদ বাড়বে বই কমবে না, কেমন? কৌতুক মাখা দৃষ্টিতে মাথা হতে পা পর্যন্ত আমাদের একবার জরিপ করে অবশেষে মুখ খুললেন তিনি। हाँ सही बोला बाबू, आमी एखानकार गार्ड आছি। बोलून कैसे क्या कर सकता हूँ मैं जो बता सकता है वो ही सब बोलूँगा। কয়েকটা দিন পূর্বে দুই বাঙালি দম্পতি ঘুরতে আসেন এখানে। প্রথমটায় সব ঠিকঠাকই ছিল, তবে আচমকাই অদ্ভুত আচরণ করতে শুরু করে এক ব্যক্তি। ওনার নাম অশোক মজুমদার। তার স্ত্রীর বক্তব্য অনুযায়ী এ দুর্গের ভিতরে ঘটা কোনো ঘটনার কারণেই অশোকবাবুর এই পরিস্থিতি হয়। আচ্ছা, সেদিনকার কোনো কথা কি মনে পড়ে আপনার? পুলকেশের প্রশ্নবাণের মাঝে বেশ কয়েক সেকেন্ড কি যেন একটা ভেবে চললেন ওই ব্যক্তিটি। ধীরে ধীরে তার দৃষ্টিখানা যেন ক্রমশ উজ্জ্বল হয়ে চলেছে। রহস্যমাখা কণ্ঠে এবার পাল্টা জবাব দিলেন তিনি। हाँ बाबू, याद आ गया। वो किछु सप्ताह आगेर बात आछे, नाम दाम कुछु याद नहीं, किन्तु एक व्यक्ति ठीक एमनই घटना घटिয়েছিলেন। বিকেলে দিককার কথা, চোখটা খানিক লেগে গিয়েছিল। হঠাৎ এক চিৎকারে ঘুম ভেঙে যায়। এক প্রকার চিৎকার করতে থাকে সেই ব্যক্তিটি। क्या कह रहा था याद क्यों नहीं? তা মাথায় একটু জোর দিন দেখি। ওই দিন আসলে ঠিক কি ঘটেছিল সেটি জানা যে অত্যন্ত প্রয়োজন মশাই। ফের একবার নিস্তব্ধতা গ্রাস করল গোটা পরিবেশটাকে। অপর প্রান্তে পুলকেশের কপালের ভাঁজগুলো যেন ক্রমাগত বেড়েই চলেছে। রোদের অবসান ঘটিয়ে মেঘের আনাগোনার সন্ধিক্ষণে অবশেষে মুখ খুললেন বয়স্ক ভদ্রলোকটি। মনে পড়েছে, ও একটা কোথায় বলে চলেছিল, সে ফিরে এসেছে। বাস এতটুকুই। আর কোনো বিষয় কি মনে পড়ে? মানে আর 5টা সাধারণ ঘটনার মতো এমন কিছু? সত্যি বলতে
তখন তো নয়, কিন্তু এই ঘটনার কয়েক মিনিটের ব্যবধানে ওই পাগলটাকে দেখেছিলাম বটে। তবে পাগল বলতে? সবটা খুলে বলুন প্লিজ। আজ অনেক দিন ধরেই ওই ভিখারির বাস রয়েছে এখানে। কেমন একটা পাগল গুছের, সারাদিন এখানে সেখানে ঘুরে বেড়ায়, निर्दिष्ट कोनो ठिकाना नहीं तार। किंतु उस दिन का घटना में उसका कोई हाथ आछे कि ना ता अवश्य बोलते पारबो ना बाबू। বৃদ্ধ পাহারাদারটিকে বিদায় জানিয়ে বর্তমানে হোটেলের পথেই রওনা দিলাম আমরা। কিন্তু ঠিক এর পর মুহূর্তেই এক ভয়ঙ্কর ঘটনা অপেক্ষা করে থাকবে আমাদের জন্য, সেটা আর কে ভেবেছিল বলুন। এক প্রকার হতাশ হয়ে গাড়ির উদ্দেশ্যে অগ্রসর হয়েছি। আচমকাই পুলকেশের কপালে একটা ভাঁজ লক্ষ্য করলাম আমি। চোখের মধ্যে এক অপরিসীম তেজ তার। এতখানি সময় ধরে যার সন্ধান করে চলেছিল সেটি যেন পেয়ে গিয়েছে সে। সেদিক হতে নজর ঘোরাতেই দূর হলো সকল ধোঁয়াশা। বর্তমানে আমাদের ঠিক সামনের প্রান্তে এসে উপস্থিত হয়েছে পাগলাটে ধরনের এক ব্যক্তি, অর্থাৎ সেই ভিখারি। দ্রুত সামনের পথে এগিয়ে যায় পুলকেশ। এরপর বেশ খানিকক্ষণ ধরে বার্তালাপ চলে তাদের মধ্যে। কি এমন কথা হয়ে চলেছে যে আমাকে পর্যন্ত নিয়ে গেল না সে, এমন একাধিক প্রশ্ন থাকলেও তার উত্তর বোধ করি অজানাই থেকে যাবে। সন্ধে 7:20 জানলার দিকে চেয়ে বসে আছি। ঠিক এমন সময় বিছানায় এসে বসলো পুলকেশ। এবার রহস্যটা কিন্তু আমার মাথার ওপর দিয়ে যাচ্ছে ভায়া, তার উপর তুমিও কিছু বলছো না। আচ্ছা, ওই পাগল লোকটার সঙ্গে এতক্ষণ ধরে কি কথা বললে বলো তো? আরে হ্যাঁ, ওর হাতের ওই ট্যাটুটাকে লক্ষ্য করছিলে তুমি? এমন উদ্বাস্তু গোছের মানুষের এত সাজসজ্জা, ব্যাপারটা কেমন রহস্যজনক বলে মনে হয় না তোমার? সময় এলে সব পরিষ্কার করে বলবো। আসলে এমন কিছু জিনিস রয়েছে যা আমাদের মাথাতে কখনোই আসে না। সাধারণ মানুষ যা ভেবে উঠতে পারে না, সেগুলোই যদি জীবনে প্রাধান্য পায় তবে তা অধিক চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় বন্ধু। তবে হ্যাঁ, দিন দিন তোমার পর্যবেক্ষণ ক্ষমতার উন্নতি হচ্ছে দেখে বেশ ভালোই লাগলো। তাহলে কি রহস্যের সমাধান করে ফেলেছ নাকি ভাইয়া? রহস্যের আসল সুতো কিন্তু এখনো অধরাই রয়েছে। তবে আর মাত্র কয়েকটি বিষয় সত্যজিৎ, সব সুতো যদি খুলে ফেলতে পারি তাহলে রহস্যের উন্মোচন কেবল সময়ের অপেক্ষা মাত্র। আচ্ছা, ভালো কথা, এখানে আর কয়েকটা দিন থাকতে হতে পারে। তুমি বরং বাড়ি ফিরে যাও। ওখানে কি কি ঘটে চলেছে সেদিকে নজর রাখাটাও প্রয়োজন, বুঝলে? আমি না হয় সব কাজ সেরেই ফিরব। ব্যাস, এক ধাপে 100 গুণ রহস্য বাড়িয়ে দিল পুলকেশ। সেই দিন অবশ্য আর বেশিক্ষণ কথা হলো না আমাদের। বন্ধুর নির্দেশ মতো যথারীতি বাড়ির উদ্দেশ্যে ফিরে আসলাম আমি। মাঝের কয়েকদিনে উল্লেখযোগ্য ঘটনা বলতে তেমন কিছু ঘটেনি। আজ রোববার, গতকাল বেশ রাত করেই বাড়ি ফিরেছে পুলকেশ। এরপর থেকে অবশ্য ঘরের ভিতরে নিজেকে বন্দি করে রেখেছে সে। সন্ধ্যের দিকটার কথা, বৌঠানকে চা বানাতে বলে যেই না বসতে যাব, এমন সময় দরজা খোলার শব্দ কানে আসতেই পিছন ফিরে দেখি ঘরের বাম প্রান্তে থাকা টেলিফোনটির দিকে এগিয়ে চলেছে পুলকেশ। পরবর্তীতে কয়েক মিনিটের বার্তালাপ হলো অনেকটা এই রকম। শুনুন, আমি রহস্যের সমাধান করে ফেলেছি। এখন থেকে ঠিক আধ ঘন্টার মধ্যে আপনার বাড়িতে উপস্থিত হচ্ছি আমরা। ফোনের অপর প্রান্তের ভদ্রলোকটি খুব সম্ভবত ভবেশ মজুমদারই হবেন। অর্থাৎ সত্যের উদ্ঘাটন ঘটতে আর বেশি দেরি নেই। রাত 8টা, ভবেশ চৌধুরীর বাড়িতে উপস্থিত হয়েছে সকলেই। একই সঙ্গে বর্তমানে আমাদের সঙ্গে হাজির রয়েছেন মিস্টার রাখাল সরকার। বুকের ভিতরটা ক্রমশ ঢিপ ঢিপ করে চলেছে আমার। পুলকেশ দা, পুলিশের তরফ থেকে সব কাজ ঠিকঠাক মতোই করা হয়েছে।
এখন শুধুমাত্র মুখোশ খোলার অপেক্ষা। আর হ্যাঁ, আপনার কথা মতো ওই ব্যক্তিটিকেও নিয়ে আসা হয়েছে। এবার সত্যের উন্মোচন করা কেবলমাত্র সময়ের অপেক্ষা। বুঝলেন মশাই? মুখোশ বলতে ঠিক কি বলতে চাইছেন ভদ্রলোক? কাকেই বা হাজির করা হয়েছে? অসংখ্য খটকার মাঝে এরপর যা হলো তার কল্পনা কেউ স্বপ্নেও করেনি। চারিদিকে এক অদ্ভুত শান্ত পরিবেশের মাঝে রহস্য উন্মোচনের প্রক্রিয়া শুরু করল পুলকেশ। অতীতে যে সকল তদন্তের মুখোমুখি হই তাদের মধ্যে এই কেসটির গুরুত্ব অপরিসীম বললেও কম বলা হয়। বর্তমানে অবশ্য প্রথম হতে সবটাই খুলে বলছি। তা আজ থেকে কয়েকদিন পূর্বে ভবেশ চৌধুরীর একটি চিঠি এসে পৌঁছায় আমাদের বাড়িতে। প্রথম দেখায় এটিকে নেহাত সাধারণ কোনো কেস বলেই মনে হয়, যদিও পরবর্তী ক্ষেত্রে তদন্তের মাঝে উঠে আসতে থাকে একের পর এক নয়া রহস্য। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে প্রথম দিনেই বাড়িতে এসে উপস্থিত হওয়ার পর মুহূর্তেই অশোকবাবুর বেশ কয়েকটি নথি সঙ্গে করে নিয়ে যাই আমি। সত্যি বলতে জীবনের একাধিক পর্যায়ে আমাদের নিকট এমন কিছু জিনিস এসে উপস্থিত হয় যা আমাদের কখনোই লক্ষ্য করে উঠতে পারি না আমরা। অথচ তার চাইতে সহজ বিষয় হয়তো আর কিছুই হয় না। যেমন ধরুন, এই হলঘরটির মধ্যেই অশোকবাবু আর ওনার স্ত্রীর এত বড় একখানা ছবি রয়েছে। তাছাড়া আরও বেশ কয়েকটি বিষয়ের ওপরেও নজর যায় আমার। এই সকল দৃশ্য হতে একটা জিনিস পরিষ্কার হয় যে অশোক মজুমদার ডান হাতি। তবে সেই দিন চায়ের প্লেট নেওয়ার সময় লক্ষ্য করি উনি মূলত নিজের বাম হাতটি ব্যবহার করে চলেছেন। এখান থেকে একটা সন্দেহ তৈরি হয় আমার মনে, আর ঠিক সেই কারণেই নথিগুলির গুরুত্ব আরও বেড়ে যায় আর কি। একই সঙ্গে গত কয়েকদিন ধরেই একাধিক বিষয়ে তদন্ত শুরু করে দিই আমি। এখানে বলে রাখা ভালো, ঘনিষ্ঠ মহলে যথেষ্ট ভদ্র এবং শান্তশিষ্ট মানুষ হিসেবে পরিচিত ছিলেন অশোক মজুমদার। অথচ তার বন্ধুদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারি যে গত কয়েক মাস ধরে ওনার আচরণে বেশ কিছু আশ্চর্যজনক পরিবর্তন লক্ষ্য করে চলেছেন অনেকেই। এক্ষেত্রে প্রথম দিন স্বস্তিকা দেবীর মুখেও কিন্তু একই ধরনের বক্তব্য শোনা যায়। ফলে স্বাভাবিকভাবেই অনেকগুলি খটকা সৃষ্টি হয় আমার মনে। এই যেমন, এই ধরনের অদ্ভুত আচরণের নেপথ্যে কারণ কি? গোলকোন্ডা দুর্গের নিকট কি এমন দেখেন যার কারণে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন তিনি? ডান হাতের পরিবর্তে বাম হাতের ব্যবহারের পিছনেই কি কোনো রয়েছে রহস্য? এক্ষেত্রে সন্দেহের তীর হতে বাদ যায় না কেউই। তবে শেষ পর্যন্ত এমন এক সত্যের সন্ধান মিলবে তা আন্দাজ করা সম্ভবই হতো না যদি। এতখানি বলে এবার খানিক থামল পুলকেশ। বাইরের বৃষ্টিটা ইতিমধ্যে বেশ জোর গতিতে নেমেছে। মেঘের গর্জন আর বিদ্যুতের ঝলকানির মাঝেই বর্তমানে চোখের ইশারায় রাখালবাবুকে কিছু একটা নির্দেশ দিল সে। কয়েক মুহূর্তের অপেক্ষা, ব্যাস বর্তমান ঘরের ভিতরে আগমন ঘটল এক ব্যক্তির। তবে একই নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। মানুষটিকে দেখতে হুবহু অশোক মজুমদারের ন্যায়, কিন্তু তাহলে এত মিল। একই সঙ্গে তার হাতের দিকে চেয়ে একবার চমকে উঠলাম আমি। এই পুলকেশ, এটা তো সেই পাগল লোকটা না কি? তাই তো, ওই যে ওর হাতে তো ট্যাটুখানা আছে, মুখ ভর্তি দাড়ি, উস্কো খুস্কো চুলের অভ্যন্তরে। উনি তো, হ্যাঁ, ওনাকেই তো মনে হচ্ছে। হ্যাঁ, ঠিকই ধরেছ। গত সপ্তাহে স্বস্তিকা দেবু এবং ভবেশবাবুর সঙ্গে কথোপকথনের মাঝেই ভবেশ মজুমদারের হাতের দিকে চাইতে সেখানে একটু ট্যাটুর উপস্থিতি চোখে পড়ে আমার। শুধু তাই নয়, গোলকোন্ডা দুর্গের নিকট পাগলটার সাথে সাক্ষাতের পর তার শরীরের ওই একই স্থানে হুবহু একরকমের ট্যাটু দেখে প্রথমটায় চমকে উঠি। তাছাড়াও চোখের চাহনিতেও যথেষ্ট
সন্দেহ জাগে আমার। ব্যাস, আর কি। ভিন রাজ্য হলেও সেখানে আমার এক পরিচিত চিকিৎসক বন্ধু থাকায় বাকি কাজটা খুব সহজ হয়ে যায় আর কি। প্রথমে চিকিৎসা আর এরপর বেশ কিছু শারীরিক পরীক্ষার মাধ্যমেই অর্ধেক রহস্যের সমাধান করে ফেলি আমি। আমার কথা হয়তো বিশ্বাস নাও হতে পারে, তবে বর্তমান সময়ে দাঁড়িয়ে আমি এক প্রকার নিশ্চিত যে এই পাগল মানুষটি হলে গিয়ে আসল অশোক মজুমদার। আর গত কয়েক মাস যাবৎ স্বস্তিকা দেবী যাকে স্বামী হিসেবে মেনে চলেছেন, সে আসলে এক মুখোশধারী মানুষ, বুঝলে? পুলকেশের কথা শেষ হতেই মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল সর্বত্র। এ কি বলছে সে? অপর প্রান্তে যথেষ্ট উত্তেজিত হয়ে উঠেছেন স্বস্তিকা মজুমদার। এটা আপনি কি বলছেন পুলকেশবাবু? আমার স্বামী কিনা নকল? আপনার কাছে কি এমন প্রমাণ রয়েছে? দয়া করে বলুন মশাই। তাহলে শুনুন, গত পরশু আমার কথা মতোই মুখোশধারীর শরীর হতে বেশ খানিকটা রক্তের নমুনা সংগ্রহ করে নিয়ে যায় পুলিশ। এই সকল পরীক্ষার দ্বারা এটাই প্রমাণিত হয় যে গত ফেব্রুয়ারি মাস হতে যে মানুষটির সাথে আপনি সংসার করে চলছিলেন সে আসলে আপনার আসল স্বামী নয়। শেষের কথাগুলো শোনার পর যেন চমকে উঠলেন ভদ্রমহিলা। দৃঢ় কণ্ঠে এবার তিনি বলে উঠলেন, ফেব্রুয়ারি মাস? হ্যাঁ, খুব ভুল যদি না করি তবে ওই সময় তো কাজের সূত্রে বিহার গিয়েছিল অশোক। দিন 7 পর অবশ্য সেখান থেকে ফিরেও আসে। একবার মনে করে বলুন তো, ওনার আচার আচরণের পরিবর্তন সেই মুহূর্ত থেকেই কিনা? হ্যাঁ পুলকেশবাবু, হ্যাঁ, কথাখানা আপনি মন্দ বলেননি। ঠিক সেই সময় থেকেই কেমন একটা খিটখিটে স্বভাবের হয়ে যায় সে। আর ওই বাম হাতের প্রসঙ্গটিও। অথচ এই বিষয়গুলির দিকে কোনোদিনই এতটা খেয়ালই করিনি। কিছুটা মুচকি হেসে ফের একবার বলে চলল পুলকেশ, এই ধরনের সাধারণ বিষয়গুলো যে কখনো আমাদের নজরের আড়ালে থেকে যায় আর কখন সামনে আসে তা বোঝা অত্যন্ত কঠিন। আচ্ছা, এবার আসা যাক আসল ঘটনা। তা আজ হতে প্রায় 3 মাস পূর্বে কোনো এক কাজের সূত্রে বিহারে পাড়ি দেন অশোকবাবু, এবং সেই সময় আসল অশোক মজুমদারের জায়গা দখল করে নেয় লালু যাদব। এতখানি বলে ফের একবার থামল পুলকেশ। চোখ দুটির অন্তরালে ইতিমধ্যেই আগুনের লেলিহান শিখা জ্বলে উঠেছে তার। ঝাঁঝালো সুরের ধারা বজায় রেখে এবার অতীতের একটি ঘটনায় ফিরে গেল আমার ডিটেকটিভ বন্ধুটি। এতদিন ধরে আপনাদের সকলের নিকট অশোক মজুমদার সেজে থাকা মানুষটির আসল নাম হলো লালু যাদব। সহজ সরল ভাষায় এই লোকটিকে আসল অশোকবাবুর হামশাকল বলা চলে। শৈশবে বাবা ঠাকুরদার কাছে শুনে এসেছি যে এই পৃথিবীতে একই রকমের দেখতে নাকি মোট 7 জন মানুষ রয়েছেন। যদিও এই বিষয়টি আমরা কেউই চোখে দেখিনি, তবে বর্তমান কেসটির এর জলজ্যান্ত প্রমাণ বলতে পারে। আসলে ডাকাতি, খুন, তোলাবাজি এবং এহেন একাধিক অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত রয়েছে এই লালু যাদব। তবে একই সঙ্গে অশোক মজুমদারের সঙ্গে মুখের অদ্ভুত এক মিল রয়েছে ওর। আর ঠিক এই বিষয়টারই ফায়দা নেয় শয়তানটা। গত বছরের শেষের দিকে পুলিশের ধরপাকড়ের মাঝে বিহারে গা ঢাকা দিয়ে বসে লালু। আর এর ঠিক কয়েক মাস বাদে স্বপনবাবুও গিয়ে পৌঁছান সেখানে। পরবর্তীতে তথ্য ফাঁস হয়ে যাওয়ার ভয়ে স্থানীয় এক ব্যক্তিকে খুন করেছিল লালু যাদব। তবে এসবের মাঝেই ভুলবশত ঘটনাস্থলে পৌঁছে সম্পূর্ণটাই দেখে ফেলেন অশোকবাবু। ব্যাস, খুনের প্রত্যক্ষদর্শীকে আটকাতে গিয়ে নিজের চেহারার সাথে তার অদ্ভুত মিল খুঁজে পায় এই শয়তানটা। এরপর প্রথমে অশোক মজুমদারকে কিডন্যাপ এবং তারপরে তার ব্যাপারে খুঁটিনাটি সকল তথ্য জেনে নেয় আপনার স্বামীর রূপ নিয়ে চলে আসে লালু যাদব। এবার নিশ্চয়ই সম্পূর্ণটাই পরিষ্কার হয়েছে কি, তাই তো স্বস্তিকা দেবী? এছাড়াও দাগী অপরাধী হওয়ায় ভাষা আয়ত্ত করতে বিশেষ অসুবিধা হয় না এর। শুধু তাই নয়, পরবর্তীতে
কিডন্যাপ থাকাকালীন বিহার হতে হায়দ্রাবাদের অপর একটি ঘাঁটিতে নিয়ে যাওয়া হয় অশোক মজুমদারকে। তবে এসবের মধ্যেই কিডন্যাপারদের হাত ফসকে পালাতে সক্ষম হন তিনি। এক্ষেত্রে পালাতে সফল হলেও কয়েক সপ্তাহের ভয়ঙ্কর অত্যাচারের কারণে অতীতের সকল স্মৃতি কার্যত ভুলে যান অশোকবাবু। আমার অনুমান এরপর ঘুরতে ঘুরতে ওই দুর্গের নিকটে এসে উপস্থিত হন তিনি। প্রাথমিক চিকিৎসার দ্বারা সুস্থ করা সম্ভব হলেও অতীতের ঘটনা সম্বন্ধে কিছুই মনে নেই তার। ও হ্যাঁ, ভালো কথা, লালু যাদবের শাগরেদদের নজর এড়িয়ে পালাতে গিয়ে প্রথমে খানিক ধস্তাধস্তি এবং পরবর্তীতে দৌড়তে গিয়ে নিকটবর্তী একটি নদীর মধ্যে পড়ে যান অশোক মজুমদার। ফলে এক্ষেত্রে শাগরেদদের মাধ্যমে অশোকের মৃত্যুর খবরটাই পেয়ে যায় লালু। একদিকে লালু যাদব জানতো যে নদীর জলে ডুবে মারা গিয়েছেন অশোক মজুমদার, কিন্তু এর মাঝেই কয়েকদিন পূর্বে গোলকোন্ডা দুর্গের ভিতর ওই পাগলটির চোখ মুখ এবং হাতের ট্যাটুটি দেখে হতচকিত হয়ে পড়ে সে। সেই কারণেই পরবর্তীতে অস্বাভাবিক আচরণ শুরু করে এই শয়তানটা। দুর্গটির বাইরে সে ফিরে এসেছে চিৎকারের দ্বারা কার কথা বলা হয়েছে সেটা নিশ্চয়ই আর খোলসা করে বলতে হবে না। কি ঠিক বললাম তো লালু? ফের ঘটল এক চমক। এতক্ষণ ধরে মৌনতার অবসান ঘটিয়ে এবার কার্যত তেড়ে ফুঁড়ে উঠল লালু যাদব নামের ওই লোকটি। অশোক মজুমদারের মধ্যে যেন নিজেকেই খুঁজে পাই আমি। ব্যাস, এরপর কিডন্যাপ আর পরবর্তীতে হত্যা। এক্ষেত্রে তার বেঁচে যাওয়াটা আমার কাছে একটা রহস্য বটে। তাছাড়া দুর্গের ওই ঘটনার পর বেশ কয়েকটা দিন একটা ঘোরের মধ্যে থাকলেও এরপর নিজেকে সামলে নি। ভেবেছিলাম যে ধীরে ধীরে সবটা নিজের আয়ত্তে করে আনো, কিন্তু এই সকলের মাঝে আপনার আগমন, রক্ত পরীক্ষা, আরো কত কি। পাগল সেজে থাকলে কেউ বুঝতে পারবে না এহেন পরিকল্পনা নিয়ে এগোলেও শেষ পর্যন্ত যে এমন এক ঘটনা ঘটবে তার কে জানতো? পুলিশের অন্তর্ভুক্তি মাঝে তো বিশেষ কিছু করেও উঠতে পারিনি। পুলকেশ বাবু, আপনাকে কিন্তু আমি ছাড়বো না আমি আপনাকে। সে না হয় সময়ই বলবে। ও ভালো কথা, আজ সকালের দিক করে লালু যাদবের শাগরেদদের ধরতে সক্ষম হয়েছে পুলিশ। তবে অশোক মজুমদারের ছদ্মবেশে থাকা ব্যক্তিটির আসল পরিচয় অন্বেষণে পুলিশের কৃতিত্ব কিন্তু কোনো অংশেই কম নয়। একাধিক নথি তলব থেকে শুরু করে বিহারের প্রশাসনের সহিত যোগাযোগ গড়ে তোলার দ্বারা আসল অপরাধীর পরিচয় মেলা সম্ভব হয়। এরপরও শাগরেদদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে বাকি সত্যগুলিও প্রকাশ্যে আসে। এদিকে গত কয়েকটা মাস ধরে অফিস যাওয়ার নাম করে কলকাতার বুকেও নিজের এক গোপন ঘাঁটি তৈরি করে লালু সেখান থেকেই একের পর এক অপরাধ করে চলত। বুঝলে লালু, এবার কিন্তু খুব সহজে ছাড়া পাবে না তুমি। তাই বলি কি, জেলের চার দেওয়ালের ভিতর বসেই বাকি জীবনটা কাটিও, কেমন? ইতিমধ্যেই আসল অপরাধীকে গ্রেপ্তার করে নিয়ে গেছে পুলিশ। অপরদিকে বহুদিন পর নিজের আসল স্বামীকে ফিরে পেয়ে সেদিকে এগিয়ে গিয়েছেন স্বস্তিকা দেবী। পুলকেশবাবু, আপনাকে তদন্তের ভার দিয়ে যে কোনো রকম ভুল করিনি তা আপনি প্রমাণ করলেন মশাই। একেই বলে খাঁটি ডিটেকটিভ। আমি কোনো গোয়েন্দা নই, বরং সত্যের অন্বেষণের মাধ্যমে সমাজের বুক থেকে সকল অপরাধের অবসান ঘটানোই হলো আমার আসল উদ্দেশ্য। দীর্ঘদিনের তদন্তের সমাপ্তি ঘটিয়ে শেষ পর্যন্ত হাসি মুখেই বাড়ির পথে রওনা দিলাম আমরা। তবে এদিকে যে বৌঠানের মুখ ভার থাকবে তার কে জানতো বলুন। বাড়িতে আসতেই পুলকেশের উদ্দেশ্যে বৌঠান বলে উঠল, গত কয়েকদিনে যা খুশি করে বেড়াচ্ছ, সকাল থেকে রাত পর্যন্ত খালি এদিক হতে ওদিক করে চলেছ, তদন্তের বিষয় পর্যন্ত কিচ্ছু জানাওনি। স্বামী স্ত্রীর মধ্যে অভিমানের প্রাচীর আজ বড়ই জটিল। অবশ্য অতীতে এই একই ধরনের পরিস্থিতির মাঝে যথেষ্ট সাবলীল ভঙ্গিতে স্ত্রীর রাগ ভাঙিয়েছে আমার বন্ধুটি। বর্তমানেও তার অন্যথা হলো না। বেশ খানিকক্ষণ সময় ধরে অভিমান ও পাল্টা প্রেম পর্ব শেষে
ঘর হতে হাসি মুখেই বের হলো তারা। পাশাপাশি রাতের খাবারে গরম ভাত আর কচি পাঁঠার ঝোল। দেখা মাত্রই পুলকেশকে বললাম, হ্যাঁ তারপর বলো ভায়া, বহুদিন পর আজ ফের আবার সুস্বাদু ভোজনের অংশ হতে পেরে কেমন লাগছে বলো? না মানে বিগত কয়েকদিন ধরে যেভাবে একের পর এক সমস্যার সম্মুখীন হয়ে চলেছিলে, তারপরে এই চমকটা বেশ মন্দ নয়, কি বলো ভায়া? সে তুমি ভুল বলনি। রহস্যের উন্মোচন আর শেষে বাঙালির প্রিয় খাবার, দিনটা পুরো জমে গিয়েছে যে। সত্যি বলতে গোলকোন্ডায় ভূতের দেখা না মেলার কোনো আফসোসই রইল না, কি বলো সত্যজিৎ?